হ্যালো স্টুডেন্টস, আমি রাজেশ দে চলে এসেছি স্কোর বুস্টার সিরিজের আর একটি নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের নিটের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর এই স্কোর বুস্টার সিরিজ সত্যি তোমাদের স্কোরকে ভালোভাবে বুস্ট করতে পারছে। লাস্ট যে এক্সাম হয়েছিল সেখানে তোমাদের সিলেবাস ছিল ক্লাস 11 থেকে নিউটনস ল, আর ক্লাস 12 থেকে ছিল ক্যাপাসিটর। তো আজকের ভিডিওতে সেই পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ছিল, যে কোয়েশ্চেনগুলো তোমরা অফলাইনে ভুল করে এসেছিলে, আর যে কোয়েশ্চেনগুলো এক্সামের আগে রিভিশন করার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে আর তোমাদের মনে হয়েছে, সেই ভিডিওর কালেকশন নিয়ে চলে এসেছি আমি আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দেবো, যে লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম যেখানে তোমাদের ক্লাস 11 থেকে কাইনেমেটিক্স ছিল আর ক্লাস 12 থেকে কারেন্ট ইলেকট্রিসিটি ছিল, তো সেই ভিডিওটা শ্যুট করার সময় জানি না কেন 3-4টে অঙ্ক আমার কেটে গিয়েছিল। তাই জন্য সেই 3-4টে অঙ্ক আগে, মানে আগের লেকচারের যে 3-4টে অঙ্ক কেটে গিয়েছিল, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আর কাইনেমেটিক্স থেকে যে 3-4টে অঙ্ক কেটে গিয়েছিল, আগে সেই 3-4টে অঙ্ক করাবো, তারপরে আজকে মানে এর প্রিভিয়াস টেস্টের অঙ্কগুলো আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। যাই হোক, তো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, আজকের লেকচার শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে এটা কিন্তু কাইনেমেটিক্স থেকে দেওয়া, আর এই অঙ্কটা কিন্তু আগের লেকচার রিলেটেড, ঠিক আছে? তো অঙ্কটা করে দিই। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই মানে ভিডিও শুরু করার আগে তোমরা যদি রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে এই ভিডিওটা দেখছো, বা যদি নিট পরীক্ষা খুব কাছে, ধরো পরীক্ষার আগে তুমি যদি ভিডিওটা দেখছো, তাহলে ভিডিওটা দেখে বেকার সময় নষ্ট করবে না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কোয়েশ্চেনের পিডিএফটা আপলোড করা রয়েছে, সেই লিঙ্কে যাও, তারপরে কোয়েশ্চেনের পিডিএফটা ডাউনলোড করো, কোয়েশ্চেনগুলো আগে নিজে অ্যাটেন্ড করার চেষ্টা করো। তারপরে যদি মনে হয় যে না, অঙ্কটা করতে পারছি না, তাহলে কিন্তু ভিডিওর হেল্প নেবে। আর যারা নতুন এসেছো তাদের জন্য এই ভিডিও সিরিজ নয়, যারা মোটামুটি নিটে স্কোর ভালো করছো সেই তাদের জন্য এই সিরিজ। শুধুমাত্র এই সিরিজের উদ্দেশ্যই হচ্ছে যাতে করে কি করে স্কোরটা বুস্ট করে, তাই জন্য এই স্কোর বুস্টার সিরিজ, নট ফর বিগিনার। এইটা বিগিনারদের জন্য নয়। যারা মোটামুটি 120-30 পারছো, যারা 120-30 পাচ্ছ, আর যারা চাইছো যে নাম্বারটা এখান থেকে 150, 160, 170 আসুক, তাদের জন্য আমি এই ভিডিও করছি। তো যাই হোক, তো আগে ডেসক্রিপশন বক্সে গিয়ে কোয়েশ্চেনটা ডাউনলোড করো, কোয়েশ্চেনটা আগে নিজে কষার চেষ্টা করো। যদি না পারো তাহলে এই ভিডিও তুমি হেল্প নিতে পারো। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, এ বল রোলস অফ দ্য টপ অফ এ staircase with a horizontal velocity u meter per second. If the steps are h meter high and b meter wide, the ball will hit the edge of the n step if. ঠিক আছে, এখানে কি বলেছে, স্টেয়ারকেসের কথা বলে দেওয়া হয়েছে। স্টেয়ারকেস, আগে স্টেয়ারকেস আমাকে ড্র করে দেখতে হবে। চলো, স্টেয়ারকেস এইরকম ভাবে স্টেয়ারকেস আছে। এইরকম ভাবে স্টেয়ারকেস রয়েছে। এবারে কি হয়েছে, একটা বল আছে। এই বলটা ইউ স্পিডে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই বলের যে হরাইজন্টাল ভেলোসিটি সেটা বলে দিয়েছে ইউ, ঠিক আছে? এই বলটা হচ্ছে ইউ স্পিডে, মানে এই বলটাকে ইউ হরাইজন্টাল ভেলোসিটি দেওয়া হলো, অর্থাৎ এই হরাইজন্টাল স্পিডটা হচ্ছে ইউ, ঠিক আছে? আর আমাকে বলে দিয়েছে প্রত্যেকটা স্টেয়ারকেসের হাইট হচ্ছে এইচ। আমাকে বলে দিয়েছে প্রত্যেকটা স্টেয়ারকেসের হাইট হচ্ছে এইচ, অর্থাৎ এই যে হাইট এটা হচ্ছে এইচ। এই যে এই হাইটটা হচ্ছে এইচ, আর এই ওয়াইডটা হচ্ছে পি। এই হাইটটা হচ্ছে এইচ আর ওয়াইডটা হচ্ছে বি। আমি ধরে নিচ্ছি যে nth স্টেয়ারকেসে
আমি ধরে নিচ্ছি এই nth স্টেয়ারকেস এসে পড়বে। তাহলে এখন ধরে নিচ্ছি এটা হচ্ছে nth স্টেয়ারকেস, তাহলে সে টোটাল যে হাইটটা নিচের দিক, সেই নিচের দিক বরাবর টোটাল যে হাইট নামবে সেটা কত হবে? এই হাইটটা হচ্ছে h, আর হরাইজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে ধরে নিচ্ছি x। ধরে নিচ্ছি এই হরাইজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে x। একটা স্টেয়ারকেসের ওয়াইড যদি b হয় তাহলে n নম্বর স্টেয়ারকেসটা যদি সে, দেখো স্বাভাবিক এরকম পড়বে। একটা স্টেয়ারকেস যাচ্ছে মানে সে হরাইজন্টালি বি ডিস্টেন্স ট্রাভেল করছে। যদি n সংখ্যক স্টেয়ারকেস যদি যায়, n সংখ্যক স্টেয়ারকেস যদি অতিক্রম করে, তাহলে সে হরাইজন্টালি কত ডিস্টেন্স যাবে? তাহলে x ইজ ইকুয়াল টু এখানে কিন্তু nb হবে। এই x ইজ ইকুয়াল টু nb। তো টোটাল হাইটটা কত? একটা স্টেয়ারকেস গেলে টোটাল সে স্মল h হাইট নামে, তাহলে n সংখ্যক স্টেয়ারকেস যদি যায় তাহলে সে টোটাল স্মল n ইন্টু স্মল h ডিস্টেন্স নিচের দিকে কভার করবে। তাহলে এই যে টোটাল হাইট, এটাকে আমি ক্যাপিটাল H ধরছি, আর ক্যাপিটাল H ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল n ইন্টু h। ঠিক আছে, এখন y অক্ষ বরাবর তার কিন্তু কোনো স্পিড ছিল না, y অক্ষ বরাবর কোনো ভেলোসিটি ছিল না। আর আমরা জানি যে যদি ইনিশিয়াল স্পিড যদি 0 হয় তাহলে h ডিস্টেন্স নামতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে t ইজ ইকুয়াল টু, রুট আন্ডার 2 ক্যাপিটাল H বাই g। আর এক্স ডাইরেকশনে বলটির কোনো অ্যাক্সিলারেশন ছিল না, তাহলে এক্স ডাইরেকশনে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এনবি ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। এখন টি এর মানটা রুটে আছে, তাই জন্য আমি স্কোয়ার করে নিচ্ছি। তাহলে এন স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর টি স্কোয়ারের মানটা ডাইরেক্টলি বসে দিচ্ছে এখানে 2। এই যে এখানে ক্যাপিটাল H রয়েছে, আর ক্যাপিটাল H মানে হচ্ছে n ইন্টু h, তাহলে 2n ইন্টু h বাই জি। এখন আমাকে এখান থেকে n এর মান বের করতে হবে। n এর মান আমি কি করে বের করব? এইখান থেকে একটা n, এইখান থেকে একটা n কেটে গেল, তাহলে আমাকে n এর মান বের করতে হবে। তো তাহলে n ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার h, এই বি স্কোয়ারটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কত পড়ে থাকলো? 2u স্কোয়ার h বাই জিবি স্কোয়ার এইখানে আছে 2hu স্কোয়ার। ঠিক আছে, দেখো অপশন আমার অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই যে 2hu স্কোয়ার জিবি স্কোয়ার, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। আই থিঙ্ক তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু যদি তুমি এক্সাম হলে ভুল করে থাকো আর পরীক্ষার আগে যদি রিভিশন করে না যাও তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। তাই জন্য রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, আর তোমরাও কিন্তু এই অঙ্কগুলো ভুল করো, তাই জন্য আমি এই অঙ্কগুলোকে ইনক্লুড করে রেখেছি। যেন নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এটা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক। এটা খুবই সহজ অঙ্ক, ছেলেমেয়েরা ভুল করে। কেন ভুল করে দেখো, আগেই বলো। দেখো অঙ্কটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য ভ্যালিউ অফ কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স ফর দ্য গিভেন সার্কিট। অর্থাৎ এই 5 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখো, কোনো একটা ব্যাটারির মধ্যে কোনো একটা ব্যাটারি যতটা কারেন্ট সাপ্লাই করে, একটা ব্যাটারি সার্কিটে যতটা কারেন্ট সাপ্লাই করে সার্কিট থেকে সে ততটা কারেন্ট নিয়ে নেয়। একটা ব্যাটারি সার্কিটে যতটা কারেন্ট সাপ্লাই করে সার্কিট থেকে ততটা কারেন্ট নিয়েও নেয়। অর্থাৎ এই 10 ভোল্টের ব্যাটারিটা যদি সার্কিটে আই পরিমাণ কারেন্ট সাপ্লাই করে তাহলে অবশ্যই সে সার্কিট থেকে আই পরিমাণ কারেন্ট নিয়েও নেবে। তার মানে এইখানে যে কারেন্ট যাবে আই, এইখানেও নিশ্চয়ই আমার সেম কারেন্ট যাবে আই। তাহলে ধরে নাও এইখানে এক্স অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধরে নাও। তাহলে এই পয়েন্টে আমি যদি কেসিএল লাগাই তাহলে টোটাল ইনওয়ার্ড কারেন্ট কতটা কারেন্ট আসছে, এই পয়েন্টকে আমি যদি এক্স নাম দিই, এক্স পয়েন্টে কতটা কারেন্ট আসছে, আই আসছে, এক্স আসছে। তাহলে আমি ইনওয়ার্ড কারেন্ট কত হলো, ইনওয়ার্ড কারেন্ট হলো আই প্লাস এক্স।
কতটা কারেন্ট এক্স পয়েন্ট থেকে বেরোচ্ছে, আই পরিমাণ কারেন্ট বেরোচ্ছে, আর তোমরা সিম্পল বীজগণিত লাগিয়ে বলতে পারো এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে 5 ওহম রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে অপশন 3 0 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। খুবই ট্রিকি কোয়েশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই রিভিশন করে যাবে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, এ রেজিস্টার অফ রেজিস্ট্যান্স, আর এটা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক, এটাও কিন্তু আগের লেকচার থেকে রিলেটেড, কেটে গিয়েছিল, যাই হোক। এ রেজিস্টার অফ রেজিস্ট্যান্স আর ইজ কানেক্টেড টু এ সেল অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম। এইখানে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাকে 10 ওহম বলে দিয়েছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু বলেছে 10 ওহম, আর মানে এখানে স্মল আর দিয়ে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে প্রকাশ করি, ঠিক আছে। দ্য ভ্যালু অফ আর বলছে ভ্যালু অফ আর ইজ ভ্যারিড ফ্রম 0 টু 20 ওহম, অর্থাৎ আর এর মানটা ভ্যারি করানো হচ্ছে, এই যে আর এর মানটা ভ্যারি করানো হচ্ছে 0 থেকে 20 ওহমের মধ্যে, 0 থেকে 20 ওহমের মধ্যে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। কি বলছে, দ্য পাওয়ার কনজিউমড বাই আর ইনক্রিজ কন্টিনিউয়াসলি, ডিক্রিজ কন্টিনিউয়াসলি, ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ, ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ। তুমি লক্ষ্য করে দেখো, তোমরা একটা থিওরাম পড়েছিলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। কি পড়েছিলাম, যে পি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম তখনই হবে যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে সমান হয়। অর্থাৎ দেখো, এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে 0 থেকে 20 পর্যন্ত ভ্যারি করানো হয়েছে। কোনো একটা সময় আসবে যখন আর এর মান সমান হবে 10 ওহমের সঙ্গে, অর্থাৎ সেটা সমান হবে তার মানে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে, তখন পি ইজ ইকুয়াল টু আমার পি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। আর তোমরা একটা কার্ভ পড়েছিলে ক্লাস 10-এ, একটা কার্ভ পড়েছিলে, ক্লাস 10-এ বলছি, ক্লাস 12-এ একটা কার্ভ পড়েছিলে, রানিং ক্লাস 12-এ পড়েছে তারা জানো, একটা এরকম কার্ভ হয় দেখবে। এটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এদিকে পাওয়ারকে প্রকাশ করা হয়, এদিকে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স, এই কার্ভটা পড়েছো তো? তুমি লক্ষ্য করে দেখো, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মান ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে সমান হচ্ছে, তখন পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে। আর যখন রেজিস্ট্যান্সের মানটা, আচ্ছা আমাকে এখানে রেজিস্ট্যান্স ভ্যারি করানো হয়েছে 0 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত ভ্যারি করানো হয়েছে। এখন ঘটনা হচ্ছে, এই আর এর মানটা কত, 10 ওহম। এইখানে তুমি লক্ষ্য করে দেখো, যখন রেজিস্ট্যান্সের মানটা 10 ওহমের থেকে কম থাকছে তখনও পাওয়ার কম থাকছে, যখন রেজিস্ট্যান্সের মানটা 10 ওহমের থেকে বেশি থাকছে তখনও সার্কিটে পাওয়ার কম হচ্ছে। তার মানে পাওয়ারের মানটা 0 থেকে যখন 10 ওহম করছি তখন আস্তে 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 ইনক্রিজ করছে। এই রিজিয়নে কি হচ্ছে, এই রিজিয়নে আমার পাওয়ারটা কি করছে, ইনক্রিজ করছে। ছেড়ে দাও, এই রিজিয়নে পাওয়ারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। দেখো আস্তে 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 ইনক্রিজ করছে, তারপরে ম্যাক্সিমাম পাওয়ারকে অ্যাচিভ করলো, তারপরে পাওয়ারটা আস্তে 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 ডিক্রিজ করছে, তাহলে ফার্স্ট ইনক্রিজ তারপরে ডিক্রিজ, ফার্স্ট ইনক্রিজ তারপরে ডিক্রিজ। তাহলে আমার অপশন 4টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো নেক্সট কোয়েশ্চেন, বলছে এটাও কিন্তু কাইনেমেটিক্স আগের লেকচার রিলেটেড, ঠিক আছে। বলছে এ কার ইজ মুভিং হরিজন্টালি অ্যালং এ স্ট্রেট লাইন উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড। কার মুভ করছে 25 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে।
A projectile is to be fired vertically from this car in such a way that it will return to it after it has moved 100 মিটার। মানে 100 মিটার মুভ করার পরে প্রজেক্টাইলটি কারে আবার ফেরত এসেছে, ঠিক আছে। দ্য স্পিড অফ দ্য প্রজেকশন উইথ রেসপেক্ট টু কার মাস্ট বি, আমাকে স্পিড অফ প্রজেকশন চেয়েছে, এই যে স্পিড বের করতে চেয়েছে, আমাকে এখানে স্পিড অফ প্রজেকশন বের করতে হবে। তো এইখানে একটু তোমাকে ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। ডায়াগ্রামে কি আছে, একটা কার আছে, এই যে কার, এই কার মুভ করছে একটা স্পেসিফিক হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে, এই কার মুভ করছে একটা স্পেসিফিক হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে, যার মানটা আমাকে 25 বলে দিয়েছে। ইউ ভেলোসিটি নিয়ে এই কার দুটো মুভ করছে, এই ভেলোসিটি হচ্ছে ইউ, এই ভেলোসিটি হচ্ছে ইউ। এবারে কি হয়েছে, একটা বলকে ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, এখান থেকে একটা বলকে ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক, যখন আমি কার থেকে বলটাকে উপরের দিকে ছুড়ছি, কার তো এই দিকে মুভ করছিল, কার সাপোজ করো কার এই দিকে মুভ করছিল, কার এই দিকে মুভ করছিল, এরপর আমি এই দিক থেকে একটা বলকে উপরের দিকে ছুড়ে দিয়েছি। তাহলে আমি যখন বলটাকে উপরের দিকে ছুড়লাম তখন বলের অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু উপরের দিকেও থাকবে, আর কারের এই দিক বরাবর মুভ করার জন্য বলের একটা হরাইজন্টাল ভেলোসিটিও থাকবে। তার মানে বলের ভেলোসিটির এই দিক, মানে বলের ভেলোসিটির একটা কম্পোনেন্ট আছে এই দিক বরাবর, বলের ভেলোসিটির একটা কম্পোনেন্ট আছে এই দিক বরাবর। তাহলে সে নেট কোন দিকে মুভ করবে, অবশ্যই এদের রেজাল্টেন্টের ডাইরেকশনে মুভ করবে। তাহলে বলটা মুভ করবে, বলটা নিশ্চয়ই মুভ করবে এই ডাইরেকশন বরাবর, বল মুভ করবে নিশ্চয়ই এই ডাইরেকশন বরাবর। বল মুভ করবে এই ডাইরেকশন বরাবর, ঠিক আছে। এখন এই যে টাইম গ্যাপ, এই যে টাইম গ্যাপ, সরি কত ডিস্টেন্স ট্রাভেল করে, মানে গাড়িটা যখন হরাইজন্টালি 100 মিটার কভার করেছে, আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেছে এখানে 100 মিটার, ইউ ইজ ইকুয়াল টু এখানে বলে দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে 100 মিটার মুভ করার পর, 100 মিটার মুভ করার পর বলটি আবার কারে ফেরত এসেছে। এখন ঘটনা হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন কাজ করেনি, এক্স অক্ষ বরাবর বলের যে হরাইজন্টাল ভেলোসিটি ছিল সেটাই হচ্ছে কারের ভেলোসিটি। তাহলে এক্স অক্ষ বরাবর নিশ্চয়ই মুভমেন্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে হয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ইউটি, ইউ মানে কত হচ্ছে 25, আর টি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু, পরিষ্কার দেখতে পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 100/25, টি ইজ ইকুয়াল টু 100/25 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড বেরোলো। এখন এইখান থেকে একটা কনক্লুশন পাওয়া গেল, এইখান থেকে একটা কনক্লুশন পাওয়া গেল, এইখান থেকে কনক্লুশন কি পাওয়া গেল, যে বলটার ট্রাভেল করতে বা বলের যে টাইম অফ ফ্লাইট সেটা হচ্ছে 4 সেকেন্ড, আর টাইম অফ ফ্লাইটের সূত্র আমরা জানি যে 2u sin থিটা বাই জি ইজ ইকুয়াল টু 4। কিন্তু আমার চেয়েছে এটাকে, আমার চেয়েছে স্পিড, কত স্পিডে বলটাকে আমি উপরের দিকে ছুঁড়েছি। আচ্ছা, কোথাও না কোথাও আমাকে ভেলোসিটির y কম্পোনেন্টটা চাইছে, বলেছে দ্য স্পিড অফ প্রজেকশন উইথ রেসপেক্ট টু কার মাস্ট বি, উইথ রেসপেক্ট টু কার বলেছে। এখন লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে ভি বেগে উপরের দিকে ছুড়ি তাহলে এখানে ইউ সাইন থিটার জায়গায় নিশ্চয়ই আমার ভি আসবে,
ইউ সাইন থিটার জায়গায় নিশ্চয়ই আমার ভি আসবে। টু ভি বাই জি। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ভি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 20 হবে যদি তুমি জি এর ভ্যালুটাকে 10 পুট করো। এখন আমার চেয়েছে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু স্পিড অফ বল উইথ রেসপেক্ট টু কার, মানে কারের মধ্যে আমি বলটাকে কত বেগে উপরের দিকে ছুড়েছিলাম। তাহলে ভি এর মানটা 20 বেরিয়েছে, তাহলে 20 আমার অ্যান্সার হওয়া উচিত। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে জি ইজ ইকুয়াল টু 9.8 বলে দিয়েছে, কিন্তু জি এর মানটা আমি 10 পুট করে অঙ্ক করেছি। তাহলে 9.8 পুট করতে যাব না, দেখবো 20-র কাছাকাছি কি অ্যান্সার আছে। 20-র কাছাকাছি অ্যান্সার আছে 19.6 মিটার পার সেকেন্ড, তাহলে 19.6 হবে এই কোয়েশ্চেনের আমার গিভেন অ্যান্সার। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে দেখো। এবারে কিন্তু আমরা নিউটনস লজ অফ মোশনে চলে এসেছি, এটা নিউটনস লজ অফ মোশন। এবারে আমাদের আজকের কন্টেন্ট অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। কি বলছে দেখো, বলছে এ বার্ড ইজ সিটিং ইন এ ওয়ার কেজ হ্যাঙ্গিং ফ্রম দ্য স্প্রিং ব্যালেন্স। একটা ওয়ার কেজে কোনো একটা ওয়ার কেজকে স্প্রিং ব্যালেন্স দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে লেট, আর হ্যাঁ ওই ওয়ার কেজের মধ্যে কিন্তু একটা বার্ড রয়েছে, একটা পাখি রয়েছে। তুমি টিয়া পাখির এক্সাম্পল নিতে পারো, আমাদের অনেকের বাড়িতে দেখবে খাঁচাতে টিয়া পাখি থাকে। আর ওই খাঁচা সমেত টিয়া পাখিকে একটা স্প্রিং ব্যালেন্স দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে লেট দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স বি W1। W1 মানে খাঁচা সমেত টিয়া পাখিকে যখন ওই স্প্রিং ব্যালেন্স দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন স্প্রিং ব্যালেন্সের রিডিং হচ্ছে W1। ইফ দ্য বার্ড ফ্লাইজ অ্যাভাব ইনসাইড দ্য কেজ দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স ইজ W2। যখন ওপরের দিকে সে উড়ার চেষ্টা করছে তখন স্প্রিং ব্যালেন্সের রিডিং হচ্ছে W2। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। ভালো কোয়েশ্চেন এটা। ঠিক আছে, আমি এটা খাঁচা আগে ড্র করি, করে নাও। এটা হচ্ছে খাঁচা। এটা হচ্ছে আমার খাঁচা সমেত, এটা খাঁচা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ড খাঁচা। আর একটা খাঁচা আমি ড্র করব যেটা ওয়ার্ড খাঁচা হবে না। এটা কিন্তু আমার ওয়ার্ড খাঁচা নয়, মানে এখানে এয়ারটা ভিতরে এনক্লোজ রয়েছে। এখন ঘটনা হচ্ছে পাখি ওপরের দিকে, আচ্ছা পাখি যখন বসেছিল তখন আমার ওজন ছিল W1, ভালো কথা। যখন পাখি ওপরের দিকে উড়ে, পাখি কোন মেকানিজমে ওপরের দিকে উড়ে? পাখি ডানার সাহায্যে, ভেতরে যে এনক্লোজড এয়ার রয়েছে পাখি ডানার সাহায্যে এনক্লোজড এয়ারের উপরে নিচের দিকে চাপ প্রয়োগ করছে, নিচের দিকে চাপ প্রয়োগ করছে, নিচের দিকে ফোর্স দিচ্ছে। পাখির ডানা এনক্লোজড এয়ারে নিচের দিকে ফোর্স দিচ্ছে, আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ওই এনক্লোজড এয়ার পাখিকে উপরের দিকে ঠেলছে, যার জন্য পাখি বাতাসে উড়তে পারে। তাহলে আলটিমেট পাখি বাতাসে চাপ দিচ্ছে, বাতাসে ফোর্স লাগাচ্ছে, নিচের দিকে ফোর্স লাগাচ্ছে, আর তার প্রতিক্রিয়া বলের দরুন পাখি কিন্তু উপরের দিকে উড়ছে। এখন ঘটনা হচ্ছে ওয়ার্ড গেজ যখনই পাখি নিচের ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে তখন তো বাতাসটা খাঁচার মধ্যে এনক্লোজ নেই, তাহলে যখনই চাপ প্রয়োগ করছে তখনই নিশ্চয়ই খাঁচা থেকে বাইরে বাতাসটা বেরিয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে সে ওপরের দিকে উড়ছে। তুমি এটা ফিজিক্স দিয়ে আমি এক্সপ্লেন করছি আর কি। তাহলে বাতাস তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইখানে কি হচ্ছে,
যদি আমার ক্লোজড চেম্বার থাকতো, ক্লোজড কেজ থাকতো, তাহলে যখন যখন পাখিটা বাতাসের সাহায্যে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করতো, নিচের দিকে যখন ফোর্স অ্যাপ্লাই করতো, তার প্রতিক্রিয়া বল যখন ভেতরের বাতাসটা উপরের দিকে দিত, তুমি লক্ষ্য করে দেখো যখন আমি এনক্লোজড বাতাসে যখন ফোর্স দিচ্ছি, তখন সেই ফোর্সটা কি করছে, স্প্রিং ব্যালেন্সের রিডিংকে বাড়িয়ে দেবে। কি ব্যাপারটা বোঝাচ্ছি দাঁড়াও। ধরো এটা হচ্ছে বার্ড, এটা হচ্ছে বার্ড। বার্ড কি করছে, বার্ড কি করছে, বাতাসকে নিচের ডাইরেকশনে, বাতাসের উপরে নিচের ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। ধরে নাও সেই ফোর্সের অ্যামাউন্টটা হচ্ছে এফ, ধরে নাও সেই ফোর্সের অ্যামাউন্টটা হচ্ছে এফ। এই এফ ফোর্স বার্ড ডানার সাহায্যে বাতাসে অ্যাপ্লাই করছে, যার জন্য বাতাস উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে এফ, যার জন্য বার্ড উপরের দিকে উঠতে পারছে। এখন আমি যদি এই পুরো সিস্টেমকে বাইরে থেকে যদি দেখি, তাহলে এই ফোর্স আর এই ফোর্স সমান হচ্ছে, তাহলে এইখানে যে ওজন W2 সেটা নিশ্চয়ই W1 এর সঙ্গে সমান হবে। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? এটা এনক্লোজ চেম্বার, তো যে পরিমাণ ফোর্স বার্ড ডানার সাহায্যে নিচের ডাইরেকশনে দিল, সেই পরিমাণ ফোর্স বায়ু বা বাতাস বার্ডকে উপরের ডাইরেকশনে দিল, দিয়ে নেট ফোর্স এখানে কি হয়ে যাচ্ছে, এই পুরোটাকে আমি সিস্টেম যদি কনসিডার করি, তাহলে নেট ফোর্সের মানটা, নেট অ্যাকশন রিঅ্যাকশন একে অপরকে ক্যান্সেল করছে। কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে বাতাস তো আর এনক্লোজড অবস্থায় নেই, এয়ার তো এনক্লোজড অবস্থায় নেই। যখনই বাতাসটা হচ্ছে, যখনই আমার এই ফোর্সটা তো দেওয়ার জন্য বাতাস তো বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য বার্ড ওপরের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, মানে এখানে তো আর এনক্লোজড ব্যাপারটা নেই। তাহলে নিশ্চয়ই এই ফোর্সটা এইখানে এফেক্ট করতে পারছে না, তাই জন্য এইখানে যে W2 এর মানটা হচ্ছে, সেটা অবশ্যই W1 অপেক্ষা কম হচ্ছে। আমি এটা ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করলাম, আর যদি আমি একটু নর্মালি এক্সপ্লেন, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর আমি যদি একটু নর্মালি তোমাকে প্র্যাকটিক্যালি যদি একটু বোঝাতে চাই, যেখানে ফিজিক্স লাগবে না, সাপোজ করো একটা খাঁচাতে যদি টিয়া পাখি না রেখে, খাঁচাতে যদি একটা বাজ পাখি রেখে দাও, একটা সেই বিশাল শক্তিশালী যদি বাজ পাখি যদি রাখো, বা ইগল যদি তুমি রাখো, তোমার মনে হয় ওই ইগলটা, ওই ছোট্ট, মানে ওই ইগলকে যদি ধরে রাখতে হয়, তাহলে ছোট্ট খাঁচাটা তোমার সাহায্য করবে? ইগলের এত শক্তি যে খাঁচা সমেত কিন্তু ইগল উড়ে পালাবে। ইগলকে যদি ছোট্ট খাঁচাতে যদি বেঁধে রাখো, তাহলে ইগল কিন্তু খাঁচা সমেত একদম উড়ে পালাবে, খাঁচা তাকে ধরে রাখতে পারবে না। আর খাঁচা সমেত যদি উড়ে পালাতে সক্ষম হয়, তাহলে স্প্রিং ব্যালেন্স কি কোনো রিডিং শো করবে? কোনো রিডিং শো করবে না। এই ব্যাপারটা এখানে হচ্ছে, কিন্তু এনক্লোজড এয়ারের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল নয়। এনক্লোজড এয়ারের ক্ষেত্রে W2 = W1 হবে। আর যেহেতু এটা এনক্লোজড এয়ার নয়, এটা একটা আইসোলেটেড সিস্টেম নয়, তার মানে পাখি যখন উপরের দিকে উড়ার চেষ্টা করছে, তার মানে নিশ্চয়ই খাঁচাটা যে ফোর্স, যে ওয়েট এক্সপিরিয়েন্স করছে, সেটা নিশ্চয়ই পাখির ওয়েট অপেক্ষা কম এক্সপিরিয়েন্স করছে। যদি ধরো পাখির পক্ষে এমন ফোর্স লাগানো পসিবল হতো, যে ফোর্সটা হচ্ছে ধরো পাখির এতটা ক্ষমতা আছে যে খাঁচা সমেত সে উড়তে পারে, তাহলে অবশ্যই W2 এর মান এখানে 0 করতে হতো। if bird has ability of fly, has ability to fly with cage, fly with cage, তাহলে অবশ্যই খাঁচাকে, মানে খাঁচা নেট ফোর্স 0 এক্সপিরিয়েন্স করবে। আমি উপরের দিকে অতটা ফোর্স লাগাচ্ছি, ধরে নাও সাপোজ এই কেজের ওজন হচ্ছে 2 কেজি, আর এইখানে যে বার্ড ছিল, এই বার্ডের ওজন ছিল সাপোজ করো 5 কেজি।
তাহলে খাঁচা সমেত বার্ডের যে মোট ওজন W1 যে রিডিং প্রকাশ করছে সেটা নিশ্চয়ই 5 + 2 = 7 কেজি ওয়েট ছিল, বা তুমি 70 নিউটন বলতে পারো। এখন যদি পাখি খাঁচা সমেত যদি উড়তে পারার যদি ক্ষমতা রাখে, তাহলে নিশ্চয়ই স্প্রিং ব্যালেন্সকে মোট 0 ফোর্স এক্সপিরিয়েন্স করতে হবে, কিন্তু টিয়া পাখি তো উড়তে পারবে না। তো অবশ্যই এখানে W2 এর মান W1 অপেক্ষা কম হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কটা হয়েছে ক্যাপাসিটর থেকে দেওয়া আছে। কি বলেছে? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। আমাকে পি আর কিউ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। এই যে ভিপি মাইনাস ভিকিউ = কত হচ্ছে বের করতে হবে। তোমাদেরকে এই অঙ্কটা যদি করতে হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে ক্যাপাসিটরের সঙ্গে এই ব্যাটারির ডাইরেক্ট কানেকশন দেওয়া আছে। আর তুমি একটা জিনিস খেয়াল রাখবে, যে ক্যাপাসিটর যখন কোনো সার্কিটে মানে ক্যাপাসিটরের সঙ্গে যখন কোনো ব্যাটারির কানেকশন থাকে, তখন যখন t = ইনফিনিট, যখন t = 0 হয়, যখন t যখন 0 হয়, তখন ক্যাপাসিটর জাস্ট যদি কানেকশন করো, তাহলে ক্যাপাসিটর বিহেভস লাইক শর্ট সার্কিট। অর্থাৎ এই যে ক্যাপাসিটর ছিল, এই যে ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটর বিহেভ করবে শর্ট সার্কিটের মতো। আর যদি t ইনফাইনাইট টাইম পরে, ক্যাপাসিটর behave like open circuit, ঠিক আছে। এই যে ক্যাপাসিটর আছে, কিরকম বিহেভ করবে? ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। অর্থাৎ কোনো কারেন্ট ফ্লো করবে না। বা এইখানে মনে রাখতে পারো, এই যে রেজিস্ট্যান্স, এইখানের এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স = এখানে 0 হবে, এই রেজিস্ট্যান্স আর এখানে ইনফিনিটি হবে। এবারে এইখানে তার সাথে কি সং? এখন দেখো এই ব্যাটারির সাথে এই ক্যাপাসিটরের ডাইরেক্ট কানেকশন রয়েছে, টাইম কিছু বলে দেয়নি, তার মানে এই ক্যাপাসিটর এখন ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, অর্থাৎ এখানে কোনো কারেন্ট যাবে না। এখানে I = 0 হবে, এখানে I = 0 হবে, আর এইখানেও তোমার I = 0 হবে। অর্থাৎ এই ব্যাটারির মধ্যে কোনো কারেন্ট যাবে না, এই ব্যাটারির মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে অবশ্যই এই রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু কোনো কারেন্ট যাবে না, রেজিস্ট্যান্সের মধ্যেও কোনো কারেন্ট আমার যাবে না, ঠিক আছে। এবারে তুমি সাপোজ করো আমাকে পি আর কিউ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমি করে দেখাচ্ছি। দেখো ধরে নাও কিউ পয়েন্টের পোটেনশিয়াল 0, আমি পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক লাগাবো। এর পোটেনশিয়াল যদি 0 হয়, তাহলে এর পোটেনশিয়াল অবশ্যই 4 হবে। আর যেহেতু আর এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 0, তাহলে এর পোটেনশিয়াল যদি 4 হয়, ভোল্টেজ ডিফারেন্স 0 হওয়ার জন্য
তাহলে এরও পোটেনশিয়াল নিশ্চয়ই আমার 4 হবে, কারণ ভোল্টেজ ডিফারেন্স 0। আর এর পোটেনশিয়াল যদি 4 হয় তাহলে অবশ্যই এর পোটেনশিয়াল এর থেকে 2 ভোল্ট বেশি হবে, তাহলে এর পোটেনশিয়াল অবশ্যই 6 হবে। তাহলে পি এর পোটেনশিয়াল যদি 6 হয় তাহলে কিউ এর পোটেনশিয়াল 0 হবে। তাহলে ভিপি মাইনাস ভিকিউ ইজ ইকুয়াল টু 6 ভোল্ট অ্যান্সার হবে। আর 6 ভোল্ট অ্যান্সার আমার অপশন 3 তে দেওয়া আছে। তাহলে 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলছে, at steady state find the charge on capacitor plate। আমাকে এই ক্যাপাসিটরের যে প্লেট আছে সেখানে কত চার্জ জমেছে সেটা আমাকে বের করতে হবে। কি করে অঙ্কটা করবে? তোমাদেরকে এইমাত্র দেখালাম যে এই যে ব্যাটারি সার্কিটে যে পরিমাণ কারেন্ট দেয় সেই পরিমাণ কারেন্ট নিয়েও নেয়, অর্থাৎ এইখানে মানে এই যে ব্যাটারি সার্কিটে যদি আই পরিমাণ কারেন্ট সাপ্লাই দেয় তাহলে অবশ্যই সার্কিট থেকে আই পরিমাণ কারেন্ট সে নিয়েও নেবে। আবার এই যে ব্যাটারি এই যদি এইখানে I1 পরিমাণ কারেন্ট সাপ্লাই দেয় তাহলে এই যে ব্যাটারি সার্কিট থেকে I1 পরিমাণ কারেন্ট নিয়েও নেবে। তার মানে এইখানে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে, এই সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে, আবার এই সার্কিটের মধ্যেও কিন্তু আমার কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। তার মানে লক্ষ্য করে দেখো এইখানে যদি আই কারেন্ট যায় তাহলে এইখানেও আমার আই কারেন্ট যাবে। তাহলে এই লুপের মধ্যে কিন্তু কোনো কারেন্ট আমার যাবে না, অর্থাৎ এইখানে আমার I ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে এইখানে আমার I ইজ ইকুয়াল টু 0 আসবে, অর্থাৎ এই জায়গার মধ্যে মানে এইটার মধ্য দিয়ে কোনো কারেন্টই যাবে না। এবার তুমি লক্ষ্য করে দেখো যদি এর মধ্য দিয়ে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, সাপোজ করো ধরো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার সাপোজ করো এর মধ্যে কোনো কারেন্টই যাচ্ছে না, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর সি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর। এর মধ্যে যদি কোনো কারেন্ট যদি না যায় তাহলে ক্যাপাসিটরে কি কোনো চার্জ জমবে না। তার মানে এই ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ এনক্লোজ হবে না, তাহলে 0 হচ্ছে তোমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। 0 কেন হলো? কারণ অবশ্যই এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। আর যদি ইনিশিয়ালি এই সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট যদি না যায় তাহলে কেন যেতে যাবে? কেন চার্জ জমতে পারবে না। তো কি বলছি ব্যাপারটা বুঝতে পেরেছো? নেক্সট, তাহলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যেহেতু ইনিশিয়ালি যাচ্ছে না, ইনিশিয়ালি কোনো কারেন্ট যাবে না। আমরা যখন সিআর সার্কিট পড়েছিলাম এর মধ্যে চার্জ তখনই জমবে, যখন এর সঙ্গে একটা ব্যাটারির কানেকশন করা হবে। সাপোজ করো এর ভোল্টেজ ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিআর। ইনিশিয়ালি এর মধ্যে কারেন্ট যাবে, কারণ ইনিশিয়ালি এটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। ইনিশিয়ালি কি হবে? ইনিশিয়ালি ভিসি ইজ ইকুয়াল টু 0 হবে। এই যে বললাম ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু 0 সময়ে শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এর এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে ভি আর ইজ ইকুয়াল টু ভি হবে আর ভি ইজ ইকুয়াল টু আই আর হবে। তার মানে কি ইনিশিয়ালি সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু এখানে ইনিশিয়ালি সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে সার্কিট মানে ক্যাপাসিটরে কোনো চার্জ এখানে এনক্লোজ হবে না। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো কি বলছে, three masses of blocks A, B and C are 1 kg, 2 kg and 0.5 kg respectively. All surface are smooth. এই যে এখানে একটা কথা বলে দিয়েছে, all surface are smooth. Force F is equal to 50 নিউটন। এটা এই ফোর্সের মানটা বলে দিয়েছে 50 নিউটন। এই ফোর্সের মানটা বলে দিয়েছে 50 নিউটন। ভালো কথা। Acts as shown at the instant shown the force which A exert on B is। A B এর উপরে কত ফোর্স লাগাবে? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করবে। কিরকম ভুল করবে? সে ভাববে যে এই তিনটে ব্লক একসঙ্গে মুভ করবে, সে ভাববে যে এই তিনটে ব্লক আমার একসঙ্গে মুভ করবে। আর এই তিনটে ব্লক যদি একসঙ্গে মুভ করে তাহলে সিস্টেমের কমন অ্যাক্সিলারেশন A ইজ ইকুয়াল টু নেট ফোর্স মানে 50 নিউটন বাই নেট মাস কত হচ্ছে 1 আর 2 3, 3 আর 0.5 3.5, 3.5। এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন। আর যেহেতু এ বি এর উপর কত ফোর্স লাগাচ্ছে এটা যদি আমাকে বের করতে হয় তাহলে বি আর সি নিশ্চয়ই একসঙ্গে মুভ করছে, আর বি আর সি একসঙ্গে মুভ করার জন্য
কোন ফোর্সটা দেয়, যেটা হচ্ছে এ বি এর উপরে লাগাচ্ছে। তাহলে নেট ফোর্স যেটা এ বি এর উপর লাগাচ্ছে, তাহলে তাহলে এখানে হবে ফোর্স অ্যাপ্লাইড বাই বি ডিউ টু এ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস মানে কত, মাস অফ বি প্লাস মাস অফ সি। বি এর মাস 2 আর সি এর মাস 0.5, তাহলে নেট মাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 আর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ভাজিত 3.5 দিয়ে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তুমি দেখো না এখানে এটা আসছে 25 বাই 50 35, কত আসছে কাটাকাটি করলে? এটা 5 হবে, এটা 7 হবে। আড়াইশো বাই 7 হবে। দিয়ে এটা তুমি অ্যান্সার করে দিতে পারো। কেন করছে এটা? 5 7 35, 5 10 50, তাহলে 10 ইন্টু 25 250, 250 বাই 7। এখন 250 বা 250 বাই 7 এখানে অপশনে দেওয়া নেই, তার জন্য তুমি বেঁচে যাবে। কিন্তু যদি 250 বাই 7 অ্যান্সারে দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্কটা তুমি ভুল করে আসতে। যাই হোক, এই ভুল তোমাকে করা চলবে না, কারণ একটা ট্রিক বলেছে অল সারফেসেস আর স্মুথ। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই যে সি বডিটা যে মুভ করবে, এই যে সি বডি মুভ করবে, সি বডিকে মুভ করানোর জন্য এখানে কিন্তু একটা ফোর্সই দেয়। ঠিক আছে, দাঁড়াও, হবে না, রং অ্যাপ্রোচ। এটা হচ্ছে সি বডি, এটা হচ্ছে সি বডি, এটা হচ্ছে বি বডি। সি আর বি এর মধ্যে ফ্রিকশন লাগবে। যদি বি এর ওপরে ফোর্স এই দিক বরাবর লাগে, বি যদি এই দিক বরাবর যাওয়ার উপক্রম করে, তাহলে সি এর ওপর যে ফোর্স লাগবে, সি এর ওপরে যে ফোর্স লাগবে সেটা অবশ্যই এই দিক বরাবর লাগবে। আর এই ফ্রিকশন ফোর্সটাই সি কে মুভ করাতে সাহায্য করবে। এখন ঘটনা বলেছে অল দ্য সারফেসেস আর স্মুথ। স্মুথ আছে মানে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্স নেই, তাহলে এফ ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ সিটা মুভই করবে না, সিটা মুভই করবে না। এই সি এর পক্ষে মুভ করাই পসিবল নয়। ঠিক আছে, তাহলে সব থেকে বড় ভুল হচ্ছে এইখানে সিস্টেমের কমন অ্যাক্সিলারেশনটা এটা হবে না। যদি সি মুভ না করে, যদি সি মুভ না করে, তাহলে সিস্টেমের যে কমন অ্যাক্সিলারেশন সেটা কত হবে? সেটা হবে 50 বাই 1, এটা ছিল 1 কেজি, এটা ছিল তোমার 2 কেজি, তাহলে 1 আর 2 সেটা হচ্ছে 3, তাহলে সিস্টেমের কমন অ্যাক্সিলারেশন হবে 50/3। আবার দেখো, যেহেতু এরা একসাথে মুভ করছে না, যেহেতু বি আর সি একসঙ্গে মুভ করছে না, বি যেহেতু সেপারেটলি মুভ করছে, তাহলে ফোর্স অ্যাপ্লাইড অন বি ডিউ টু এ ইজ ইকুয়াল টু মাস। মাস মানে কত? এখানে যেহেতু বি একা মুভ করছে, তার জন্য মাস অফ বি কত আছে? মাস অফ বি আছে 2 ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কত আছে? সিস্টেমের অ্যাক্সিলারেশন বা বি যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে সেটা হচ্ছে 50/3। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 100/3 হচ্ছে রাইট অ্যান্সার। 100/3 এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, যেটা অপশন এ কে ম্যাচ করছে, যেটা আমার অপশন এ কে ম্যাচ করছে, বা 1 নাম্বার অপশনকে ম্যাচ করছে। বুঝতে পেরেছো? এই ভুলগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করে দেয়। আমি নিজে হলে আমি নিজেও ভুল করতাম। বা তুমি কি করতে পারো, কমন অ্যাক্সিলারেশন তো তুমি ঠিক বের করলে, তুমি হতেই পারে তুমি কমন অ্যাক্সিলারেশন তুমি ঠিক বের করেছো, কিন্তু তোমার যে ভুলটা হবে সেটা হচ্ছে যখন তুমি ফোর্স অ্যাপ্লাইড বাই এ অন বি বা ফোর্স অন বি ডিউ টু এ যখন করবে, তখন এটা 2 আর 0.5 2.5 করে দেবে। 2.5 করলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। যদি 2.5 করতে, তাহলে কত অ্যান্সার বেরোতো? যদি 2.5 করতে 2.5 ইন্টু 50/3, এই পয়েন্টটা যদি তুলতে, তাহলে এখানে 0 আসতো, এই 0 এই 0তে কাটা যেত, তাহলে 25 5 125/3। যাই হোক, মোটামুটি এই অপশনটাও দেওয়া নেই, তাহলে ভুল করার চান্সটা সেরকম ছিল না। কিন্তু অনেক সময় কি করে, ছেলে মেয়েরা যেমন ভুল করবে সেরকম এক্সাক্ট সেরকম অ্যান্সার কিন্তু অপশনে দেওয়া থাকে, দিয়ে সেই অপশনটা ভুল দাগ দেওয়ার জন্য তোমাদের -5 হয়ে যায়। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে রেশিও অফ স্টোরড এনার্জি ইন 2 মাইক্রোফ্যারাড অ্যান্ড 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরস রেসপেক্টিভলি ইজ। তার মানে এই 2 মাইক্রোফ্যারাড, এই 2 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাডে কত এনার্জি স্টোর হয়েছে তার রেশিওটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে ধরে নিচ্ছি, আচ্ছা 2 আমি ধরে নিচ্ছি এইখানে যে এনার্জি স্টোর হয়েছে ধরে নিচ্ছি U1, ধরে নিচ্ছি এইখানে যে স্টোর এনার্জি সেটা হচ্ছে U1, এইখানে যে স্টোর এনার্জি সেটা হচ্ছে U2। এখন আমরা জানি U ইজ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার হয়, তাহলে U ইজ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, তাহলে U1 বাই U2 is equal to C1 by C2 into V1 by V2 তার হোল স্কোয়ার, C1 by C2, C1 কত আছে 2 আর এটা আছে 4, তাহলে এটা নিশ্চয়ই আমার হাফ হয়ে যাবে। V1, আচ্ছা আমাকে ভোল্টেজটা বের করতে হবে না, তাহলে ভোল্টেজ যদি বের করতে হয় তাহলে আমাকে আবার পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক ইউজ করতে হবে। তো ধরে নিচ্ছি এর ভোল্টেজটা হচ্ছে 0, এর ভোল্টেজটা তাহলে কত হবে 4, এর ভোল্টেজ কত হবে 4, এটা যদি 0 হয় তাহলে এর ভোল্টেজ কত হবে 2, তাহলে এর ভোল্টেজ কত হবে 2, তাহলে এই 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা 2 ভোল্ট হবে দেখতে পাচ্ছি। তাহলে V1 এর জায়গায় আমি 2 লিখবো আর V2 এর জায়গায় কত লিখবো এই V2, অর্থাৎ এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে 4 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমি 4 লিখবো তার হোল স্কোয়ার, তাহলে এটা হাফের স্কোয়ার, তাহলে কোথাও না কোথাও U1 বাই U2 ইজ ইকুয়াল টু 1/8 আসছে, 1/8 অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট বলছে বডি ইজ প্লেসড অন এ রাফ ইনক্লাইন্ড প্লেন অফ ইনক্লিনেশন থিটা, as the angle theta is increased from 0 degree to 90 degree, the contact force between the block and the plane। এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষার আগে না দেখে গেলে তুমি কিন্তু কোনো দিনও করতে পারবে না, তো এই অঙ্কগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা থিটা, ব্লক ড্র করতে হবে। ব্লক ড্র করলাম, তুমি লক্ষ্য করে দেখো কি কি ফোর্স লাগছে দেখো তো, একটা ফোর্স লাগছে এই দিক বরাবর mg, একটা ফোর্স লাগছে এই দিক বরাবর নরমাল রিঅ্যাকশন, আর একটা ফোর্স লাগবে ফ্রিকশন, সেটা কোন দিক বরাবর লাগবে, অবশ্যই ফ্রিকশনটা আমার এই দিক বরাবর লাগবে। ঠিক আছে, নরমাল রিঅ্যাকশন আর ফ্রিকশন, এটা হচ্ছে আমার এবারে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স কোনটা হবে, নেট কন্ট্যাক্ট ফোর্স হবে এই দুটোর লব্ধি। এই এমজিটা এখানে আমার কোনো কাজের নয়, এটা হচ্ছে আমার নরমাল ফোর্স। নরমাল ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্রিকশন ফোর্স প্লাস, আমি নরমাল রিঅ্যাকশনটাকে আর দিচ্ছি, ফ্রিকশন ফোর্সটাকে আমি এফ দিচ্ছি, ফ্রিকশন ফোর্সটাকে আমি এফ দিচ্ছি।
তাহলে নর্মাল ফোর্স মানে হচ্ছে ফ্রিকশন আর নর্মাল রিঅ্যাকশনের রেজাল্টেন্ট। এই যে এটাই হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, এই কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে ফ্রিকশন আর নর্মাল রিঅ্যাকশনের রেজাল্টেন্ট, এটাই হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এখন এখান থেকে দুটো কেস বেরোবে। কেস দুটো কি? যখন ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন, যখন ফ্রিকশন ইজ ইকুয়াল টু স্ট্যাটিক ফ্রিকশন, যখন ব্লক মুভ করেনি, যখন স্ট্যাটিক ফ্রিকশন হবে তখন ফ্রিকশন ফোর্সের মান নিশ্চয়ই এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হবে। আর এইখানে এক্সটার্নাল ফোর্স নিচের ডাইরেকশন, নিচের দিকে কি লাগবে? নিচের দিকে কোন ফোর্স লাগছিল? নিচের দিকে ফোর্স লাগছিল এই দিক বরাবর mg। এটা যদি থিটা হয় তাহলে এটাও আমার নিশ্চয়ই থিটা হবে, এটা আমার নিশ্চয়ই থিটা হবে। mg একটা কম্পোনেন্ট নিশ্চয়ই এই দিক বরাবর থাকবে, আর একটা কম্পোনেন্ট নিশ্চয়ই এই দিক বরাবর থাকবে। আর এই যে ফ্রিকশন ফোর্সটার মান সেটা নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে, সেটা নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে। আর এই ফোর্সের মান কত হবে? mg sin থিটা হবে, mg sin থিটা হবে। এখন যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের মান n, যেহেতু এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে নর্মাল রিঅ্যাকশন বলছি, কন্ট্যাক্ট ফোর্সের মান n ইজ ইকুয়াল টু, ভালো অঙ্ক, কন্ট্যাক্ট ফোর্স ইজ ইকুয়াল টু √, ফ্রিকশন স্কোয়ার প্লাস নর্মাল রিঅ্যাকশনের স্কোয়ার হবে। ফ্রিকশনের মান হচ্ছে mg sin থিটা, mg sin থিটা তার হোল স্কোয়ার। আর নর্মাল রিঅ্যাকশনের মান কত? এটা যদি mg হয়, এটা mg sin থিটা হবে, এটা mg cos থিটা হবে। তাহলে এটা হয়ে গেল mg cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে নর্মাল ফোর্সের মানটা নিশ্চয়ই আমার mg থাকবে। তাহলে যখন ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশন হবে তখন নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, এই কন্ট্যাক্ট ফোর্সের মানটা mg হবে। তাহলে ইনিশিয়ালি যে কন্ট্যাক্ট ফোর্সটা থাকবে, কন্ট্যাক্ট ফোর্স এর মানটা হবে mg, যেটা কিনা কনস্ট্যান্ট, ইনিশিয়ালি কনস্ট্যান্ট থাকবে। তাহলে কনস্ট্যান্ট কোথায় কোথায় আছে দেখো। কনস্ট্যান্ট আমার এখানে আছে, ফার্স্ট রিমেন কনস্ট্যান্ট এখানে আছে। এখানে কনস্ট্যান্টের গল্পই দেওয়া নেই, তাহলে এটাও আমার হবে না, এটাও আমার হবে না। হয় রিমেন কনস্ট্যান্ট হবে, না হলে ফার্স্ট রিমেন কনস্ট্যান্ট দেন ডিক্রিজ হবে। আমরা শুধুমাত্র স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে হিসাব করেছি। এবারে যখন আমার কাইনেটিক ফ্রিকশনের কেস আসবে তখন আমাকে একটু ভেবে দেখতে হবে। যখন কাইনেটিক ফ্রিকশন হবে, যখন আমার কাইনেটিক ফ্রিকশন হবে, যখন আমার ফ্রিকশনটা কাইনেটিক ফ্রিকশন হবে, তখন এফ এর যে মান আসবে সেটা কত হবে? মিউ এন হবে, মিউ ইন্টু এন হবে। আর এন এর মান কত হয়? mg cos থিটা হয়, মিউ এম ইন্টু জি ইন্টু cos থিটা। তখন কন্ট্যাক্ট ফোর্সের মান কত হবে? তখন যে কন্ট্যাক্ট ফোর্সের মান আসবে সেটা n ইজ ইকুয়াল টু √, ফ্রিকশনের স্কোয়ার প্লাস নর্মাল রিঅ্যাকশনের স্কোয়ার। এখন ফ্রিকশনের মান কত এলো? ফ্রিকশনের মান এসছে মিউ mg cos থিটা
তার হোল স্কোয়ার। আর নর্মাল রিঅ্যাকশনের মান কত এসছে, mg cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে mg cos থিটা রুটের বাইরে বেরোবে, mg cos থিটা রুটের বাইরে বেরোবে, দিয়ে এইখানে আসবে রুট আন্ডার 1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে যখন ফ্রিকশনটা আমার কাইনেটিক ইন নেচার হবে, যখন কাইনেটিক ফ্রিকশন হবে, তখন যে কন্ট্যাক্ট ফোর্সের মানটা আসবে, যখন আমার কাইনেটিক ফ্রিকশন আসবে, অর্থাৎ যখন আমার স্লাইডিং হবে, যখন আমার স্লাইডিং হবে, তখন কন্ট্যাক্ট ফোর্সের মান আসবে mg cos থিটা 1 প্লাস মিউ স্কোয়ার। আর কন্ট্যাক্ট ফোর্সকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কোথাও না কোথাও তুমি লক্ষ্য করে দেখো, এইখানে কন্ট্যাক্ট ফোর্স n এর সঙ্গে cos থিটার ডাইরেক্ট রিলেশন, n এর সঙ্গে cos থিটার ডাইরেক্ট রিলেশন। এখন ঘটনা হচ্ছে, যখন থিটার মান যত বাড়বে, এখন তুমি লক্ষ্য করে দেখো, থিটার মান যত বাড়বে cos থিটার মান তত কমবে, তাহলে নর্মাল রিঅ্যাকশনের মান তত কমবে। থিটার মান আমার যত বাড়বে cos থিটার মান তত কমবে, নর্মাল ফোর্সের মান তত, নর্মাল বলছি, কন্ট্যাক্ট ফোর্সের মান তত কমবে। তাহলে প্রথমে কনস্ট্যান্ট থাকবে, দেন ডিক্রিজ করবে, দেন ডিক্রিজ করবে। কেন? কারণ নর্মাল রিঅ্যাকশন বলছি, n ফর কন্ট্যাক্ট ফোর্স হয়, কন্ট্যাক্ট ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে, cos থিটা হবে। তাহলে আমার কোন অপশনটা ঠিক হবে? ফার্স্ট, না 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 না, ফার্স্ট রিমেন কনস্ট্যান্ট, দেন ডিক্রিজ। বোঝা গেছে? চলো নেক্সট। বাহ, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। এই কোশ্চেনটা দেখো, তুমি খেয়াল রাখবে কি বলছে। সিস্টেম শোন ইন ফিগার ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যান্ড অ্যাট রেস্ট, দ্য স্প্রিং অ্যান্ড স্ট্রিং আর মাসলেস, নাও দ্য স্ট্রিং ইজ কাট। এখানে স্ট্রিংটাকে কাট করা হয়েছে। দ্য অ্যাক্সিলারেশন অফ মাস 2m and m জাস্ট আফটার স্ট্রিং ইজ কাট উইল বি। ঠিক আছে, আমাকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে দেখাতে হবে। আগে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে নিই। এখানে স্প্রিং ঝুলছিল।
স্প্রিং ঝুলছিল, এর মাসটা হচ্ছে 2m, এর মাসটা হচ্ছে m। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে ফোর্স লাগছিল mg, তাহলে অবশ্যই এইখানেও টেনশন লাগবে mg, আর এইখানেও টেনশন লাগবে mg। এবার এর উপরে একটা অ্যাডিশনাল ফোর্স 2mg লাগছিল, এর ওজনটা হচ্ছে 2mg, এইখানে এটা হচ্ছে টেনশনটা হচ্ছে mg। আর যেহেতু স্প্রিং এর এক্সটেনশন হবে, তাহলে স্প্রিং এর এক্সটেনশন হওয়ার জন্য স্প্রিং একটা ফোর্স লাগাবে এই দিক বরাবর। যেহেতু সিস্টেম আমার ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে নেট ফোর্স 0 হবে, তাহলে স্প্রিং ফোর্স, তাহলে আমার যে স্প্রিং ফোর্স লাগবে, স্প্রিং ফোর্স সেটা নিশ্চয়ই 3mg এর সঙ্গে সমান হবে। এটা তো বুঝতে পারলাম। এবারে ঘটনা হচ্ছে, যখন আমি এটাকে কাট করে দেব, এক কাজ করি, এটাকে আমি যখন আমি এটাকে কাট করে দেব, যখন আমি এটাকে কেটে দেবো এমনি করে, তখন কি হবে? যখন কেটে দিচ্ছি তখন এইখানে টেনশনটা আমার 0 হয়ে যাবে, এইখানে আমার কোনো ফোর্স লাগবে না, তাহলে তখন এইখানে শুধুমাত্র একটা ফোর্সই লাগবে, সেটা হচ্ছে mg। তখন এর উপরে একটা ফোর্সই লাগবে, সেটা হচ্ছে mg, এর উপরে একটা ফোর্সই লাগবে, সেটা হচ্ছে mg। তাহলে এইটার যে অ্যাক্সিলারেশন সেটা হবে আমার g, কারণ সে ফ্রি ফল করবে, কেটে দেওয়ার জন্য সে ফ্রি ফল করবে, তাহলে স্মল m এর যে অ্যাক্সিলারেশন সেটা নিশ্চয়ই আমার g হবে। তাহলে 2m and m এর নিশ্চয়ই g হবে, g ডাউনওয়ার্ড, ঠিক আছে, g ডাউনওয়ার্ড 2g তো হবে না, g/2 হবে না, তাহলে 2 আর 3 তো আমার এমনি হবে না, তাহলে হয় অপশন 1 হবে, না হলে অপশন 4 হবে। এটুকু তো বুঝতে পারলাম। এবারে ঘটনা হচ্ছে, যেহেতু এর ওপরে আর নিচের স্ট্রিংটার জন্য কোনো টেনশন লাগছে না, যেহেতু স্ট্রিংটা কেটে দেওয়া হয়েছে, আর নিচের স্ট্রিং এর জন্য যেহেতু কোনো টেনশন লাগছে না, তাহলে এর ওপরে একটা, এর ওজনটা তো 2mg নিচের দিকে কাজ করবেই, এর ওজনটা তো 2mg আমার নিচের দিকে কাজ করবেই। তাহলে এটার উপরে নেট ফোর্স কত হচ্ছে? এটার উপরে নেট ফোর্স হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে mg, এটার উপরে নেট ফোর্স হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে mg, আপওয়ার্ড ডাইরেকশনে নেট ফোর্স লাগছে mg, কারণ আপওয়ার্ড ডাইরেকশনে উপরের দিকে 3mg লাগছিল, ডাউনওয়ার্ড ডাইরেকশনে 2mg লাগছিল, তাহলে এই মাসের উপরে আপওয়ার্ড ডাইরেকশনে নেট ফোর্স mg লাগছে, তাহলে এর যে অ্যাক্সিলারেশন হচ্ছে নেট ফোর্স মানে mg বাই টোটাল মাস মানে হচ্ছে 2m। তাহলে এখানে g/2 কিন্তু সেটা আপওয়ার্ড ডাইরেকশন হচ্ছে, সেটা অবশ্যই আপওয়ার্ড ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন হচ্ছে কত না g/2। এখন g/2 আপওয়ার্ড, অপশন 1 এ আছে 2g আপওয়ার্ড, এটা তো হবে না, তাহলে অবশ্যই আমার এটা হচ্ছে রাইট অ্যান্সার। খুব ভালো অঙ্ক এগুলো, কিন্তু দেখে যদি না যাও তাহলে কিন্তু কোনো দিনও করতে পারবে না। চলো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলেছে, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা কিন্তু ক্যাপাসিটর থেকে দেওয়া, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ 2 layers of dielectric as shown in figure. This capacitor is connected across a battery. The graph which shows the variation of electric field E and distance x from the left plate. প্রথম কথা, ক্যাপাসিটরের যে দুটো প্লেট থাকে, এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের প্লেট, এটা হচ্ছে আরেকটা ক্যাপাসিটরের প্লেট। ক্যাপাসিটরের যে দুটো প্লেট থাকে তাদের মধ্যে একটা হচ্ছে পজিটিভ প্লেট, অবশ্যই একটা হচ্ছে আমার পজিটিভ প্লেট, একটা হচ্ছে আমার নেগেটিভ প্লেট। এর সারফেস চার্জ ডেনসিটি যদি প্লাস সিগমা যদি হয়, এর সারফেস চার্জ ডেনসিটি যদি মাইনাস সিগমা যদি হয়,
তাহলে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করবে, মাঝামাঝি কোনো একটা বিন্দুতে প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিক কাজ করবে, আর মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে। এটা হচ্ছে আমার ই প্লাস, প্লাস প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে আমার ই মাইনাস, মাইনাস প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড। যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশন বরাবর কাজ করছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট, আমরা জানি ইনেট ইজ ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু সিগমা বাই 2 এপসাইলন 0 ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হবে সিগমা বাই এপসাইলন 0। কেন? কারণ ই প্লাস, কারণ ই প্লাস এর যা মান ই মাইনাসের সেম মান, আর এটা ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0 হয়, তাই জন্য এটা লিখলাম। এবারে এটা হচ্ছে কখন হবে না, যদি আমার এয়ার থাকে। কিন্তু কোনো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে যদি ফিল করে দিই, মানে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে দিয়ে যদি মাঝেরটাকে যদি মাঝের মাধ্যমটাকে যদি ফিল করে দিই, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হয়, এখানে সিগমা বাই এ এপসাইলন 0 হয় যখন কোনো মিডিয়াম প্রেজেন্ট থাকে। তাহলে কোথাও না কোথাও এটা বুঝতে পারছি যে ই এর সঙ্গে কে এর কি রিলেশন, ই এর সঙ্গে কে এর হচ্ছে ইনভার্স রিলেশন। তাহলে যদি কে এর মানটা বাড়ে তাহলে ই এর মানটা কমবে। আবার লক্ষ্য করে দেখো যে এই যে প্লেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কনস্ট্যান্ট হয়। এখন তুমি লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট তো এখানে নেই, তাহলে 3টা তো এমনি হবে না, 4ও এমনি হবে না। এবার তুমি লক্ষ্য করে দেখো এখানে কে ইজ ইকুয়াল টু 2, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে কনস্ট্যান্ট তো হবে, এটা বুঝতে পেরে গেছি। আর যেহেতু কে এর মান বাড়ছে তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডের মানটা কমবে, তাহলে এখানেও কনস্ট্যান্ট হবে কিন্তু কম হবে। আর এটা কিন্তু অপশন 1 কে ম্যাচ করছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই যে বললাম ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, তাহলে এগুলো তো এমনি হবে না। এবারে দেখো এখানে কোন ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর মানটা কম আছে, কে এর মানটা কম আছে ইনিশিয়ালি 0 থেকে d তে, 0 থেকে d তে কে এর মানটা কম আছে। 0 থেকে d তে যেহেতু কে এর মানটা কম আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি হবে। ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি কিন্তু অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 2 কন্ডেন্সার 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 2 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে, 1 আর 2 is in a circuit are joined as shown in figure. The potential of point P and Q, P পয়েন্টের পোটেনশিয়াল 3 কিলোভোল্ট বলেছে, Q পয়েন্টের পোটেনশিয়াল 1 কিলোভোল্ট বলেছে। The potential of point R will be, আচ্ছা তুমি লক্ষ্য করে দেখো এখানে কি আছে, এখানে আছে আমার সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনে রয়েছে। সিরিজ কম্বিনেশনে কি হয়, Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর Q ইজ ইকুয়াল টু কি হয়, CV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে কোথাও না কোথাও সি এর সঙ্গে ভি এর কি রিলেশন, সি এর সঙ্গে ভি এর হচ্ছে ইনভার্স রিলেশন। বা ছেড়ে দাও, ভি এর সঙ্গে সি এর কি রিলেশন, ভি এর সঙ্গে সি এর হচ্ছে ইনভার্স রিলেশন। এখানে একটা সূত্র কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমাকে যদি মুখস্থ করতে না হয় তাই জন্য আমি একটু ডেরাইভ করে দেখাচ্ছি। দেখো তাহলে অবশ্যই V1 বাই V2, V1 বাই V2 ইজ ইকুয়াল টু হবে তোমার C2 বাই C1। তাহলে V1 বাই V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু এখানে আসছে C2 বাই C1 প্লাস C2। তাহলে V1 ইজ ইকুয়াল টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল ভোল্টেজ V। এখানে ভোল্টেজটা যদি V1 হয়, ধরে নিচ্ছি এখানে ভোল্টেজ ড্রপটা হয়েছে V1। এখন V1 এর মান C2 বাই C1 প্লাস C2, C2 এর মান কত আছে 1, C2 এর মান কত 2 আছে, তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, আর টোটাল ভোল্টেজ ডিফারেন্স এটা ছিল 3 কিলোভোল্ট, এটা ছিল আমার 1 কিলোভোল্ট, টোটাল ভোল্টেজ ডিফারেন্স আছে 2 কিলোভোল্ট। তাহলে V1 ইজ ইকুয়াল টু 4/3 কিলোভোল্ট। তাহলে এইখানে ভোল্টেজ ডিফারেন্সটা 4/3 কিলোভোল্ট হয়েছে, তাহলে এর যে ভোল্টেজ সেটা এর থেকে 4/3 ভোল্ট কম হবে। তাহলে আর এর যে পোটেনশিয়াল সেটা হবে 3 থেকে 4/3 কম। তাহলে এটা ইজিলি দেখতে পাচ্ছি 5/3 ভোল্ট হচ্ছে।
5/3 ভোল্ট বলবো না, কিলো ভোল্ট হবে, ঠিক আছে। তাহলে 5/3 কিলো ভোল্ট আমার অপশন 2 এ দেওয়া আছে। তাহলে অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তুমি যদি V2 বের করতে, দেখো তুমি যদি V2 বের করতে, V2 ইজ ইকুয়াল টু কত হতো, C1 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল ভোল্টেজ V। C1 কত আছে, C1 টা 1 আছে, C1 প্লাস C2 কত আছে, 3 আছে, আর V এর মানটা কত আছে, V এর মানটা নিশ্চয়ই আমার কত আছে, 2 কিলো ভোল্ট, 2। তাহলে V2 ইজ ইকুয়াল টু 2 এর 3 কিলো ভোল্ট হতো। তাহলে V2 ইজ ইকুয়াল টু 2 এর 3 কিলো ভোল্ট আসতো। এবারে এর ভোল্টেজটা 1 কিলো ভোল্ট বলে দিয়েছে, তাহলে এর ভোল্টেজটা এর থেকে নিশ্চয়ই 2 এর 3 বেশি হবে। তাহলে এর ভোল্টেজটা পোটেনশিয়াল অফ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/3। এটাও দেখো না 5/3ই আসছে। এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এদিক থেকে এদিকে গেলে যোগ হবে, এদিক থেকে এদিকে গেলে বিয়োগ হবে, কারণ এটা হয়ে গেছে তোমার হাই পোটেনশিয়াল, এটা হয়ে গেছে তোমার লো পোটেনশিয়াল। বাস এইটুকু জিনিস বুঝতে পারলেই হবে। আমি দুটো অ্যাপ্রোচে অঙ্কটা করে দেখালাম, যেটা ভালো লাগে সেটা করবে। চলো নেক্সট অঙ্ক। এটা আবার প্লেট প্রবলেম বলে দিয়েছে। কি বলেছে, দ্য এরিয়া অফ ইচ প্লেট ইজ ইকুয়াল টু এ। এরিয়াটা এ বলেছে, ডিস্টেন্সটা ডি বলে দিয়েছে, লোকেটেড ইন এয়ার বলে দিয়েছে, ঠিক আছে। দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি, এ আর বি এর মধ্যে আমাকে ক্যাপাসিটেন্স বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, 1 এর সঙ্গে 4 এর কিন্তু একটা সিম্পল ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। তাহলে ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এক্স, তাহলে এরও পোটেনশিয়াল এক্স হবে, এরও পোটেনশিয়াল এক্স হবে। তাহলে আমি আগে এখানে এ লিখবো। এই অঙ্কগুলো করতে গেলে একটু অন্যভাবে আমি করি। এখানে আমি এ লিখছি, এখানে একটা অন্য পয়েন্ট এক্স দেওয়া আছে, এক্স লিখছি, এখানে একটা পয়েন্ট বি লিখছি। এক্স মানে 1 আর 4, এক্স মানে হচ্ছে আমার 1 আর 4, এক্স মানে হচ্ছে 1,4, এ মানে হচ্ছে তোমার 2, এ মানে হচ্ছে 2, আর বি মানে হচ্ছে 3। তুমি লক্ষ্য করে দেখো, প্রথমে 1 এর সাথে 2 এর আছে, 1 এর সাথে 2 এর, তাহলে 1 এর সাথে আছে 2 এর কানেকশন হয়ে গেল। তাহলে এইটার গল্প শেষ। 1 এর সঙ্গে 2, এই যে এখান থেকে 1 নিলাম, এখান থেকে 2 নিলাম। তারপরে আছে 2 এর সঙ্গে 3, এইখান থেকে 2 নেব, এইখান থেকে 3 নেব। তারপরে থাকবে 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 3, এরও গল্প শেষ। তারপরে আসবে 3 এর সঙ্গে 4, এইখান থেকে 3 নেব, এইখান থেকে 4 নেব, 3 এর সঙ্গে 4, এরও গল্প শেষ হয়ে গেল। এবারে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে ডিসটেন্স ডি কনস্ট্যান্ট, এরিয়া এ কনস্ট্যান্ট, আর সব জায়গাতে এয়ার রয়েছে। তাহলে এর ক্যাপাসিট্যান্স যদি সি হয়, এরও ক্যাপাসিট্যান্স সি হবে, এরও ক্যাপাসিট্যান্স সি হবে। আর যেহেতু এটা একটা সিরিজ কম্বিনেশন, তাহলে এটা C/2 হবে, আর নিচে সি হবে। তাহলে ওপরে যদি C/2 হয়, ওপরে পুরোটার যদি C/2 যদি হয়, পুরোটার যদি C/2 যদি হয়, আর নিচে যদি সি হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি প্লাস C/2 ইজ ইকুয়াল টু 3C/2। আর সি এর মান কত হয়, সি ইজ ইকুয়াল টু ε0 a/d হয়, ε0 a/d হয়। তাহলে 3/2 ε0 a/d, 3/2 কিন্তু অপশন 4 এ আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখো। বলছে 5 dishes each of mass m are placed one above the other, the force on the first from the bottom because of the remaining। আচ্ছা এইখানে দেখো বলেছে force on the first from the bottom, এইখানেই কিন্তু প্যাঁচটা রয়েছে। force from the first, force on the first from the bottom বলেছে, from the bottom কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাকে আগে 5টা ডিশ রয়েছে, এখানে 5 ডিশেস রয়েছে, তাহলে 5টা ডিশ আমাকে আগে ড্র করতে হবে। চলো 5টা ডিশ ড্র করি। 1, 2, 3, 4,
5, 1 2 3 4 5, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 1, না এটাকে 1 বললে হবে না, নিচ থেকে শুরু করতে হবে। এই যে বলেছে ফার্স্ট ফ্রম দ্য বটম, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আমাকে কি বলেছে, কার উপরে ফোর্স বের করতে হবে? ফোর্স অন দ্য ফার্স্ট ফ্রম দ্য বটম। তাহলে আমাকে এটার উপরে ফোর্সটা বের করতে হবে, আমাকে এটার উপরে ফোর্সটা বের করতে হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এর উপরে যে ফোর্সগুলো লাগাবে, কে কে লাগাবে এর উপরে ফোর্স? প্রথম কথা, এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা সিঙ্গেল সিস্টেম আমি ইমাজিন করতে পারি, এর টোটাল ভর কত হবে? প্রত্যেকের ভর এম করে বলেছে, তাহলে এর এমজি 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 এমজি, তাহলে এর টোটাল ভর কত হবে? 4 mg হবে। তাহলে এর ওজনের জন্য আমি 1 নম্বর ব্লকের ফিবোনাচি ডায়াগ্রাম ড্র করছি। 1 নম্বর ব্লক, ওপরের 4টা ব্লক নিচের দিকে এমজি ফোর্স লাগাচ্ছে, ওপরের 4টা ব্লক নিচের দিকে এমজি ফোর্স 4 mg ফোর্স লাগাচ্ছে। এটা হয়ে গেছে আমার 4 mg। কি চেয়েছে আমাকে? বলছে the force on the first from the bottom because of the remaining on the top, মানে এর উপরে উপরে মানে এই 1 নাম্বার ব্লকের উপরে উপরে যে 4টে ব্লক রয়েছে তার জন্য কতটা ফোর্স লাগছে? অবশ্যই 4 mg অ্যান্সার হবে। 4 mg অ্যান্সার, ভাবার কি আছে, এটা নরমাল 4 mg অ্যান্সার হবে। এবারে তুমি যদি এটা বুঝতে পারছো তাহলে ঠিক আছে, আর যদি বলো যে না আমাকে অঙ্কটা করে দেখাতে হবে, তাহলে আমি করে দেখাচ্ছি। দেখো, আমি ধরে নিচ্ছি এটা এমজি, আমি ধরে নিচ্ছি এটা এক্স ফোর্স লাগছে, আমি ধরে নিচ্ছি এটা এক্স ফোর্স লাগছে। গ্রাউন্ড, গ্রাউন্ড কত ফোর্স লাগাবে? ধরে নিচ্ছি গ্রাউন্ড এন ফোর্স লাগাচ্ছে। গ্রাউন্ড হচ্ছে এন ফোর্স লাগাচ্ছে, আর এর উপর একটা ওজন এমজি নিচের দিকে কাজ করবে। এর তো একটা ওজন থাকবে যেটা হচ্ছে এমজি, সেটা নিচের দিকে কাজ করবে। আমাকে যদি এই নরমাল রিঅ্যাকশনের মানটা যদি বের করতে হয়, তাহলে পুরোটাকে সিঙ্গেল সিস্টেম নিতে হবে। এই পুরোটাকে যদি আমি সিঙ্গেল সিস্টেম যদি আমি নিয়ে নিই, এই পুরোটাকে যদি আমি সিঙ্গেল সিস্টেম নিই, তাহলে এর একটা ওজন কত হবে? টোটাল সিস্টেমের ওজন কত হবে? 5 mg হবে, আর এর উপর নরমাল রিঅ্যাকশন এন লাগবে। তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে 5 mg, তাহলে এন এর মান কত হবে? 5 mg হবে। এন এর মান নিশ্চয়ই আমার 5 mg হবে। এর নিচের দিকে এমজি, এর ওজনের জন্য এমজি লাগছে, তাহলে এক্স এর মান কত হবে? যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, ইজিলি দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু আমার 4 mg হচ্ছে, ওপরের 5 mg, ওপরের 5 mg। দেখো না, সিম্পল, 5 mg ইজ ইকুয়াল টু এক্স প্লাস এমজি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার 4 mg অ্যান্সার, 4 mg। বা তুমি মুখে মুখে অঙ্কটা করতে পারো, ঠিক আছে। নেক্সট কি অঙ্কটা বলেছে দেখো, বলছে ইফ এ কেবিন ইজ ডিক্রিজিং ভার্টিক্যালি উইথ অ্যাক্সিলারেশন এ অ্যান্ড অ্যাকশন বাই মাস এম অন দ্য ফ্লোর অফ কেবিন ইজ এত। আচ্ছা, এখানে একটা ভালো টুইস্ট রয়েছে। টুইস্টটা কি আছে? কি বলেছে? বলছে অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাকশন বাই মাস এম অন ফ্লোর অফ দ্য কেবিন ইজ 9 mg বাই 10। ভালো কোয়েশ্চেন। মানে এই মাসটা গ্রাউন্ডের উপরে যে ফোর্স লাগাচ্ছে সেটা 9 mg বাই 10। এই ছোট মাছটা গ্রাউন্ডের উপরে যা ফোর্স লাগাবে, গ্রাউন্ডও নিশ্চয়ই এর উপরে সেম ফোর্স লাগাবে। তাহলে আমরা যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, উপর দিকে লাগছে 9 mg বাই 10, উপরের দিকে লাগছে 9 mg বাই 10, 9 mg বাই 10। নিচের দিকে কত ফোর্স লাগছে? নিচের দিকে ফোর্স লাগছে
নিচের দিকে ফোর্স লাগছে কত এমজি, নিচের দিকে ফোর্স লাগছে এমজি, তাহলে অবশ্যই অবশ্যই ফোর্সটা কোন ডাইরেকশনে রয়েছে, নেট ফোর্স নিশ্চয়ই নিচের দিকে রয়েছে, তাহলে অবশ্যই সে নিচের দিকে এই অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে। আর ওই অ্যাক্সিলারেশনের মান কত হবে, নেট ফোর্সটা কত ক্যালকুলেশন করে দেখো না, এমজি মাইনাস 9/10 এমজি, মানে নেট ফোর্স এফ নেট, নেট ফোর্স এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে mg/10, আর এটাই হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আসবে আমার g/10। g/10 কোথায় আছে, g/10 আছে আমার অপশন 2 তে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তুমি নর্মালও করতে পারো, তুমি সিম্পল দেখবে যে আপওয়ার্ড ডাইরেকশনে নর্মাল রিঅ্যাকশন 9 mg/10 লাগছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে mg লাগছে, যেহেতু আপওয়ার্ড ফোর্সটা কম ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি, তাহলে অবশ্যই নিচের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে চলবে। আর নিচের দিকে যদি অ্যাক্সিলারেশন নিয়ে চলে তাহলে নেট ফোর্সটা কত হচ্ছে দেখো না, mg মাইনাস 1 মাইনাস 9/10 মানে 1/10 হচ্ছে, তাহলে অবশ্যই আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, তাহলে অবশ্যই আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 1/10 হবে। এটা ভাবার কি আছে, নেট ফোর্স কত হচ্ছে 1/10 mg, বা তুমি এমনি করেও ভাবতে পারো m ইন্টু g/10, এটাই তো অ্যাক্সিলারেশন, বাস গল্প শেষ। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে গ্র্যাভেল ইজ ড্রপড অনটু এ কনভেয়ার বেল্ট অ্যাট এ রেট অফ রেটটা কত বলেছে 0.5 kg/সেকেন্ড, তাহলে এইখানে আমাকে dm/dt ইজ ইকুয়াল টু 0.5 মানে হাফ kg/সেকেন্ড বলে দিয়েছে। দ্য এক্সট্রা ফোর্স রিকোয়ার্ড ইন নিউটন টু কিপ দ্য বেল্ট মুভিং অ্যাট এ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড বলেছে। এটা সিস্টেম অফ ভেরিয়েবল মাসের অঙ্ক, তাহলে এফ ইজ ইকুয়াল টু, তুমি এখান থেকে এফ ইজ ইকুয়াল টু ভি ইন্টু dm/dt করতে পারো। এটা যদি মুখস্থ থাকে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ভি এর মানটা 2 বলেছে, dm/dt হাফ বলেছে, তাহলে সিম্পল ফোর্স ইজ ইকুয়াল টু 1 নিউটন আসছে। 1 নিউটন অপশন 1 এ দেওয়া আছে, তাহলে 1 নিউটন হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বা তুমি এভাবেও করতে পারো, যদি এই সূত্র যদি কারো মনে না থাকে তাহলে তুমি এভাবে ভাবতে পারো ব্যাপারটাকে। কি ভাববে যে এফ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম dp/dt, তাহলে dt অফ p মানে কি mv, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে m ইন্টু dv/dt প্লাস ভি ইন্টু dm/dt। আর যেহেতু আমার dv/dt 0, আমার অ্যাক্সিলারেশন নেই, যেহেতু আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু dv/dt আমার এখানে 0 বলেছে, তাহলে অবশ্যই নেট ফোর্স এফ ইজ ইকুয়াল টু ভি ইন্টু dm/dt হবে। আর dm আর ভি এর মান 2 বলেছে, dm/dt এর মান হাফ বলেছে, তাহলে এটা 1 নিউটন অ্যান্সার হবে, যেটা এখানে 1 নিউটন অ্যান্সার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আর কোনো অঙ্ক নেই। মোটামুটি নিউটনস ল আর ক্লাস 11 নিউটনস ল থেকে, আর ক্লাস 11 নিউটনস ল থেকে, আর ক্লাস 12 তোমার ক্যাপাসিটর থেকে যে অঙ্কগুলো তোমাদের আটকে ছিল, বা যে অঙ্কগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে রিভিশন পারপাসে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, আর তোমরা যে অঙ্কগুলো আমাকে পাঠিয়েছিলে সেই অঙ্কগুলোকে আমি একটা ভিডিওর আন্ডারে করার চেষ্টা করেছি। আবার বলছি, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর এই যে কোয়েশ্চেনের পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আগে নিজে চেষ্টা করবে, তারপরে কিন্তু ভিডিও দেখবে। আর বারবার একটা কথা খেয়াল রাখবে, প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি স্কোর বুস্ট করবে। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আসছি নতুন তোমাদের নেক্সট টেস্টের অ্যানালিসিস নিয়ে। আজকে বাই।